পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা দেখব সমাজবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। এই অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব সামাজিকীকরণে বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তির ভূমিকা কি। আমরা এই অধ্যায়ের আগের ক্লাসে আমরা দেখার চেষ্টা করেছি যে সামাজিকীকরণ কি এবং সামাজিকীকরণের বাহন সমূহ, সেটা তোমরা আমাদের এই নিচে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও পেয়ে যাবে। তো আজকে আমরা দেখব যে এই বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তি কিভাবে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়ায় অবদান রাখছে। এখানে আমরা কয়েকটা ছবি দিয়ে শুরু করছি। যেমন বিশ্বায়ন বলতে আমরা বুঝি যে পুরো বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে আসা, গ্লোবাল ভিলেজ। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তথ্য প্রযুক্তির ফলে বিশ্বায়ন প্রক্রিয়াটা অনেক বেশি ত্বরান্বিত হচ্ছে এবং এটাকে আরো সহজীকরণ হয়ে গেছে আর কি। এরপরে আমরা উপরে আরেকটা ছবি দেখতে পাচ্ছি, চ্যাট জিপিটি, এআই এর ভবিষ্যৎ, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা কিন্তু ভবিষ্যতে আমাদের অনেক কাজ করে দিচ্ছে। আমিও কয়েকবার এটা ব্যবহার করে দেখেছি যে জাস্ট আপনি একটু কিছু বলে দিলে তখন ও অনেক তথ্য দিয়ে দিচ্ছে। আর যদি এটা কেনা হয় তাহলে তখন আরো বেশি ফিচার এখানে পাওয়া যায় এবং আরো বেশি সুবিধা পাওয়া যায়। তো এটা দিয়ে অনেকে বলছেন যে মানুষের চিন্তার জায়গাটা কমে আসতেছে। আবার যারা পজিটিভ বলছেন তারা বলছেন যে না, ও হয়তো একটা আইডিয়া জেনারেট করে দিচ্ছে, সেটার উপরে আমাদেরকে অবশ্যই কাস্টমাইজ করে নিতে হবে। আর এখানে আমরা নিচের একটা ছবি দেখতে পাচ্ছি যে প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি। এটা বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ 2022-এর একটা স্লোগান ছিল যে আমরা যদি সবাইকে অন্তর্ভুক্ত করে নিয়ে আসতে চাই উন্নয়নের জন্য, তাহলে প্রগতিশীল প্রযুক্তি আমাদেরকে থাকতে হবে। যেমন কৃষক একজন, তারপরে পাশে একজন ল্যাপটপ নিয়ে কাজ করছে, তারপর মাঝখানে আর একজন, ইনি হয়তো টেকনিক্যাল সাইড নিয়ে গবেষণা করছেন। এরকম সবাইকে নিয়ে আসতে হবে। সেটা কৃষি থেকে শুরু করে বিমান চালনা, সব জায়গাতে তথ্য প্রযুক্তির ব্যবহার। এরপরে মাঝখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা অনেক সময় ইন্টারনেটে গুজব দেখতে পাই। তো এই জন্য সত্য মিথ্যাগুলো খুব যাচাই বাছাই করে তারপরে না আমরা শেয়ার করব বা কমেন্ট করব। আর এটা একটা ক্লাসরুমে আমরা দেখতে পাচ্ছি একটা শিশুরা আর কি ক্লাসরুমে বসে ট্যাবে তাদের হয়তো লেসন দেখছেন। তাহলে আমরা মোটামুটি আমাদের সামাজিকীকরণে বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তির ভূমিকাটা দেখব। তাহলে আজকের আলোচনা শেষে আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে যে সামাজিকীকরণে বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তি অনেক ভূমিকা যে রাখছে, সেটা আমরা ভূমিকাগুলো জানতে পারব। সামাজিকীকরণের ক্ষেত্রে বিশ্বায়ন এবং প্রযুক্তির প্রভাব। আমাদেরকে বিশ্বায়ন নিয়ে আমাদের আর একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আছে, বিশ্বায়ন নিয়ে মোটা দাগে একটা বেশ আলোচনা আছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আবার উপরে যে আই বাটনে আমি দিয়ে দেব। এখানে সংক্ষেপে আমরা যদি একটু দেখি যে বিশ্বায়নের শব্দটা বর্তমান সবচেয়ে সবার কাছে পরিচিত একটা শব্দ। আমরা সে হাই স্কুল থেকে এই বিশ্বায়ন শব্দটার সাথে বা গ্লোবালাইজেশন শব্দের সাথে পরিচিত হয়ে আসছি। বিশ্বায়ন বলতে বোঝাচ্ছে বিভিন্ন আঞ্চলিক এবং দেশীয় যে সম্পদ, সেই সম্পদ, পুঁজি, তারপরে প্রযুক্তি, শ্রমিক যারা শ্রম দিচ্ছেন এবং সামাজিক ও সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে, সেগুলো পৃথিবীর কোনো সুনির্দিষ্ট দেশ বা অঞ্চলে গণ্ডিবদ্ধ না রেখে তারা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া বা সেই পণ্যের বা বিষয়ের অবাধ চলাচলের ব্যবস্থা করা। অর্থাৎ এখানে মোটা দাগে কয়েকটা জিনিস বলা হচ্ছে যে সম্পদ, পুঁজি বা ক্যাপিটাল, এখানে ইনফরমেশন টেকনোলজি, তারপরে লেবার ফোর্স, যে ইয়েটা হিউম্যান রিসোর্স, তারপর এছাড়াও সামাজিক সাংস্কৃতিক, এগুলো কোনো সুনির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না থেকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া, সেটাকেই বলা হচ্ছে বিশ্বায়ন। যেমন সেই ইন্টেল কোথায় কোন ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে, কোন কারখানায় তৈরি হচ্ছে মাদার বোর্ড বা এই যে হার্ড ডিস্ক বা কম্পিউটারের যন্ত্রাংশগুলো, অথচ আমরা এখানে বসে বাংলাদেশের মতো অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলিতে বসে আমরা খুব সহজে
এই কম্পিউটার ব্যবহার করেই তোমাদের জন্য এই প্রজেক্টরে ক্লাস নেওয়া বা প্রেজেন্টেশন তৈরি করে তোমাদের জন্য ইউটিউবে ছেড়ে দেওয়া। তো এই যে এগুলো কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। এই আহ, কোন জিনিস কোথায় তৈরি হচ্ছে সেটা ম্যাটার এখন না, যে সেটা তার প্রত্যাশিত কাস্টমার সে তার প্রোডাক্টটা তার হাতের নাগালে পাচ্ছে। এইগুলো আর কি মূলত বলা। আমরা বর্তমানে বিশ্বায়নের প্রভাবে প্রভাবান্বিত হচ্ছি। এটা বিভিন্নভাবে হয়ে থাকে। সেটা যে যার যেটা দরকার সে সেই অনুযায়ী কিন্তু সেই বিশ্বায়নের সুবিধাটা নিয়ে নিচ্ছে। বিশ্বায়নের সমগ্র প্রক্রিয়া অন্তর্ভুক্ত প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ করে বড় একটা স্থান দখল করে আছে, এবং বিশ্বায়নের সাথে গ্লোবাল ভিলেজ যে নামটা জড়িত সেটা আমরা ওই যে একটা হাতের মধ্যে বিশ্বের ছবিটা দেখে আমরা বুঝতে পারি। প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে সহজ করলেও এর ব্যবহারের উপর ভিত্তি করে আমাদের সামাজিকীকরণে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে তোমরা যারা তরুণ কিশোর, তোমাদের যে সময়টুকু বইয়ের পিছনে দেওয়া দরকার, একাডেমিক বিষয় নিয়ে কথাবার্তা বলা দরকার, তার থেকে একটা বড় অংশ তোমরা কিন্তু স্মার্ট ডিভাইসে যে তোমরা সময় কাটাচ্ছ, যার ফলশ্রুতিতে তোমাদের ওই একাডেমিক পারপাজের যে সময়টা কিন্তু কমে আসছে বা মনোযোগ কমে যাচ্ছে। এক্ষেত্রে নেতিবাচক প্রভাব আমরা বেশি দেখতে পাই। এগুলো নেতিবাচকগুলো শিশুর সামাজিকীকরণে বিরূপ প্রভাব ফেলে, ফলে শিশুর স্বাভাবিক যে বিকাশটা সেটা বাধাগ্রস্ত হয়। আবার ইতিবাচক ভাবলে মানুষের রীতিনীতি, তারপরে মূল্যবোধ, এগুলো মানুষ সহজে কিন্তু জানতে পারছে, পালন করতে পারছে। আমরা রিলসের মাধ্যমে, শর্টসের মাধ্যমে, মানুষের বক্তব্যের মাধ্যমে অনেক ভালো ভালো মোটিভেশনাল স্পিচ, তারপর ধর্মীয় কথাবার্তা, আলোচনা, নৈতিক মূল্যবোধ, এই জিনিসগুলো আমরা কিন্তু খুব সহজে জানতে পারছি। তাই প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের উপর এটি একটি সমাজে শিশুর সামাজিকীকরণটা নির্ভর করে। এবার আমরা দেখব কোন কোন ক্ষেত্রে এই বিশ্বায়ন এবং প্রযুক্তির প্রভাবগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে পরিবার। পরিবার হচ্ছে আমাদের সবচেয়ে আদিম সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পরিবারেই কিন্তু শিশুর সামাজিকীকরণ হয়ে থাকে। কারণ একটা শিশু কিন্তু জন্মগ্রহণ করেই তার প্রথম আশ্রয়স্থল হচ্ছে এই পরিবার। মানব শিশু এই পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাথমিক শিক্ষাগুলো গ্রহণ করে থাকে। আগে আমরা দেখেছি বা আমরা শৈশবে আমাদের দাদা দাদিদের পেয়েছি, তাদের কাছ থেকে আমরা নৈতিক শিক্ষাগুলো জানতাম, বা সব জীবনযাপনের সব ক্ষেত্রগুলোতে কিন্তু আমরা মা বাবার পাশাপাশি দাদা দাদিদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শিখেছি। যেমন আমাদের সব কয় ভাই বোনের একটা রেগুলার কাজ ছিল রাত্রে খাওয়া দাওয়ার পরে আমার দাদুর সাথে গল্প করা। তো দাদা অনেকক্ষণ ধরে বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে গল্প করতেন, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারতাম, জানতে পারতাম। তো যে জিনিসটা কিন্তু এখনকার আমাদের সন্তানরা কিন্তু ওই অর্থে পাচ্ছে না। হয়তো দাদাদিরা গ্রামের বাড়িতে থাকছে, আমরা হয়তো বা কর্মস্থলের জন্য শহরে থাকছি, যার কারণে হয়তো ওকেশনে ছাড়া কিন্তু আমরা দাদা দাদির টাচ কিন্তু তারা ওইভাবে পাচ্ছে না। যে শেখাটা তাদের কাছ থেকেও শেখা হতো, তাদের কাছ থেকেও সময় দেওয়া যে জিনিসটা, সেটা কিন্তু এখন আর ওইভাবে পাচ্ছে না। কারণ এই যে চিরাচরিত যে পরিবার কাঠামো এখন ভেঙে ছোট পরিবার হচ্ছে, একক পরিবার হচ্ছে। আবার যদি মা বাবা উভয় কর্মজীবী হয়, তাহলে সেই শিশুর বেড়ে ওঠাটা অনেক ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা কিন্তু কমে যাচ্ছে। সেইখানে সন্তানরা কার কাছ থেকে বড় হচ্ছে? কাজের বুয়ার কাছে বা ডে কেয়ার সেন্টারে তারা দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করছে, এবং এই স্মার্ট ডিভাইসে মাথা গুঁজে থাকছে, যা শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে বিরূপ প্রভাব ফেলছে। হয়তো মা বাবা সারাদিন পরিশ্রম শেষে এসে বাসায় এসে ওদের সাথে হয়তো বা যে একটু সময় দেওয়া, গল্পগুলো, খেলাধুলা, সেগুলো হয়তো বা পরিশ্রমের কারণে, কষ্টের কারণে হয়তো সে অর্থে ওইভাবে হচ্ছে না। তবে সব ক্ষেত্রে যে নেগেটিভ প্রভাব ফেলছে তা কিন্তু না, ইতিবাচক প্রভাব ফেলছে। যেমন এখানে আমরা দুইটা ছবি দেখতে পেয়েছি। একটা ছোট শিশু, সে এখনো হয়তো বসতে শিখেনি, সে স্মার্টফোনে মাথা গুঁজে আছে। এই যে একটু বড় হয়েছে, এরাও স্মার্টফোন নিয়ে মাথা নিচু করে আছে। হয়তো অন্য সময়টাতে কিন্তু ফোন না থাকলে তারা দুজনে হয়তো বা খেলাধুলা করতো, তাদের যে ফিজিক্যাল মুভমেন্টটা এটা হতো, সেটা হয়তো বা এই এখন এসে ওই অর্থ খুব একটা হচ্ছে না। যে আমরা মেহমানদের বাড়িতে বেড়াতে যাই, তবুও দেখা যাচ্ছে যে আমরা যেভাবে খেলাধুলা হই হুল্লোড়ে মেতে থাকতাম, এখন হয়তো সেটা ওই রকম খুব একটা হয় না, এই যে স্মার্টফোনের কারণে। খেলার সাথী, শিশুর সামাজিকীকরণে খেলার সাথী এবং সমবয়সীদের যে অবদান লক্ষ্য করা যায়, সেটা কিন্তু এখন কমে যাচ্ছে। গ্রামে হয়তো বা এখনো কিছু কিছু আছে, কিন্তু শহরে খেলার মাঠ যেমন সংকীর্ণতা, আবার মা বাবা অনেক সময় সিকিউরিটির কথা বিবেচনা করে সন্তানদের সবার সাথে মিশতে দিতে চান না। তো এরকম একটা অবস্থা।
যে খেলার সাথীদের সাথে মিশলে তাদের যে বৃহৎ সমাজের বাস্তব জীবনের সাথে যে খাপ খাইয়ে নেওয়ার যে ক্যাপাসিটিগুলো গড়ে উঠতো, যে তাদের ফিজিক্যাল মুভমেন্ট, সেখানে লিডারশিপ ক্যাপাসিটি, তারপর অন্যের প্রতি সহনশীলতা। এই যে আমরা ছোটবেলায় খেলাধুলা করছি, রাগারাগি হয়েছে বন্ধুদের সাথে, আড়ি পাচ্ছি, আবার কিন্তু পরক্ষণে তাদের সাথে খেলাধুলা করছি। এই যে ফিজিক্যাল চ্যালেঞ্জগুলো, বাহ্যিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা, যে কোনো প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা, এগুলো কিন্তু আমরা হয়তো বন্ধুদের সাথে খেলতে যেয়ে পেরেছি, কিন্তু এটা এখন সন্তানেরা এই যে স্মার্ট ডিভাইসের কারণে তারা আসলে ওই অর্থে খুব একটা সুযোগ পাচ্ছে না বাহ্যিক স্পোর্টস এর ক্ষেত্রে। তখন কি হচ্ছে, কম্পিউটার বা মোবাইল সহ বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন খেলাধুলা যে গেম বা এইগুলোর মাধ্যমে তাদের মানসিক গঠন কিন্তু ওই অর্থে খুব একটা হচ্ছে না, কারণ তারা বাস্তবের সাথে কিন্তু ওইভাবে তাদের অ্যাডজাস্টমেন্ট খুব কমই হচ্ছে, যার ফলশ্রুতিতে তাদের একটা নেতিবাচক প্রভাব কিন্তু অবশ্যই পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্বায়ন সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের বাইরে যে শিক্ষা প্রতিষ্ঠানের একটা বড় অবদান থাকে, যখন থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পদার্পণ আমাদের শুরু হয়। প্রযুক্তির ব্যবহারে এখন শিশুরা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন বেশ এসেছে। শিশু শিক্ষাক্ষেত্রে যা বেশ ইতিবাচক প্রভাব ফেলছে। প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা ভালোভাবে জ্ঞান আহরণ করছে, কিন্তু একই সাথে কর্মমুখী শিক্ষা, দর্শন, সব বিভিন্ন ক্ষেত্রে তাদের যে একটা, হয়তোবা আমরা এতদিন বলে আসছি যে একটা মানে তারা বাস্তবতা বিমুখ হয়ে যাচ্ছে বা এরকম, কিন্তু আমাদের এই যে বিপ্লবটা হলো 5ই আগস্ট, যে বিপ্লবটা হলো বাংলাদেশে, এটাকে এখন বলা হচ্ছে যে জেনারেশন জেড। এদের একটা বড় অবদান। এদের হয়তো বা আমরা কটাক্ষ করতাম যে স্মার্ট ডিভাইসে মুখ বুজে থাকে, কিন্তু না, এরা দেখিয়ে দিয়েছে আর কি। তো এই শেখার কিন্তু এখন অনেক প্ল্যাটফর্ম হচ্ছে, যে আমরা এখন কিন্তু আমাদের ক্লাসের একাডেমিক পড়ার পাশাপাশি বা আমাদের টিচারদের পড়ানোর যে পাশাপাশি আমরা অনেক সময় চাইলে কিন্তু খুব সহজে সেই টপিকটা সার্চ করে আমরা ইউটিউব থেকে দেখে নিতে পারছি, বা বিভিন্ন প্ল্যাটফর্ম এখন তৈরি হচ্ছে যেখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী শিখে নিতে পারছি, একাডেমিক পাশাপাশি অন্যান্য স্কিলগুলো আমরা গড়ে নিতে পারছি, যেগুলো আমাদের বেশ উপকারে আসছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো বা ওই একাডেমিক একটা পারপাজে ঢুকতে যে হয়তো বা 10 মিনিট আমি একাডেমিকে দিয়ে যাচ্ছি, তখন আবার পরক্ষণে আমি আবার হয়তো 30 মিনিট চলে যাচ্ছি ওই এন্টারটেনমেন্ট ফানি এই ক্ষেত্রে, যার ফলশ্রুতিতে একটা নেগেটিভ প্রভাব অনেক সময় পড়ছে। আবার এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কিন্তু বাড়ছে, যেটা আমরা প্রথমে ছবি দিয়ে বলতে যে আমরা বলেছি আর কি। এর ফলে হয়তো বা আমাদের সৃজনশীলতা কমিয়ে দিচ্ছে আর কি। এটা বাস্তবে আমি লক্ষ্য করেছি। আমি কয়েকদিন চ্যাট জিপিটি দিয়ে বেশ কিছু জিনিস ঘাটাঘাটি করার চেষ্টা করেছি। তো দেখলাম যে আহ, তারা বেশ ভালো রেজাল্টও দিচ্ছে, কিন্তু হয়তো চিন্তার জায়গাটাতে আমাদের একটু কম হচ্ছে, বা ওইগুলো অবশ্যই কাস্টমাইজ করে নিতে হবে। যেমন চ্যাট জিপিটি দিয়ে কিভাবে ওই কানাডায় পড়তে যেতে চাইলে একটা স্টাডি প্ল্যান তৈরি করতে হয়, তো আমি ওখানে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে এটা করা যায় সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওটাও তোমরা চাইলে, যদিও তোমাদের সাথে খুব একটা মানে একাডেমিক পারপাজের সাথে খুব একটা মিল না, ওটা যারা উচ্চশিক্ষা বিদেশে যেতে চায় তাদের জন্য, চাইলে ওটা একটু দেখে নিতে পারো। তো এগুলোর শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলে। তারপর তথ্য বিষয়ক, প্রযুক্তি বিষয়ক অনেক কোর্স এখন চালু আছে, যেখানে থেকে আমরা খুব সহজে শিখতে পারি। যেমন আমি আমরা যখন কলেজ লেভেল পাস করেছি তখন কিন্তু আইসিটি এরকম সিলেবাস ছিল না, আমাদের জাস্ট কম্পিউটার শিক্ষা নামে একটা কোর্স ছিল, কিন্তু এই প্রোগ্রামিং বা এগুলো কিন্তু আমাদের ছিল না। কিন্তু দেখলাম ওয়েবসাইট নিয়ে খুব মানুষের একটা আগ্রহ, তা আমি ইউটিউব থেকে ঘাটাঘাটি করে কিন্তু আমি এইচটিএমএল, সিএসএস এগুলো কিন্তু আমি বেশ খানিক শিখেছিলাম, যদি এখন আর খুব একটা কাজ লাগে না, বা আমার আর অতটা আগ্রহ হয়ে শেখা হয়নি পরবর্তীগুলো। পিএইচপি বা লারাভেল এগুলো এখন আর অতটা আমি এখনো শিখে পারিনি। তো এরকম বর্তমানে আমরা দেখি যে মাল্টিমিডিয়া ক্লাসরুম মোটামুটি এখন সেই রাজধানী শহর থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায়ের হাই স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গাতে কিন্তু এখন প্রজেক্টর সুবিধা আমরা মোটামুটি দেখি কম বেশি। সেগুলো দিয়ে শিক্ষার্থীরা বেশ আনন্দের সাথে শিখতে পারছে। তারপরে এখন অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম আছে অনেক, যেগুলো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক শিক্ষার ক্ষেত্রে একটা বৈশ্বিক সংযোগ সৃষ্টি হয়েছে। যেমন বাংলাদেশের আছে 10 মিনিটস স্কুল, এখানে একেবারে ক্লাস 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত একাডেমিক যেমন আছে, তারপর স্কিল ডেভেলপমেন্টের জন্য আছে, অনেক কিছু আছে, অ্যাডমিশন সহ অনেক কিছু ওখানে পাওয়া যায়। কোর্সেরা একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, ইডিএক্স, কোর্সেরা, এই দুটোতে আমি দেখেছি যে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন কোর্স আছে,
মাস্টার্স কোর্স, ডিপ্লোমা কোর্স। তো সেগুলো খুব সহজে কেউ চাইলে ওখানে ব্লেন্ডেড ক্লাস এনভায়রনমেন্ট তৈরি করা, যে ভিডিও লেকচার দেওয়া আছে, সেখানে কিছু অ্যাসাইনমেন্ট আছে, এরকম অনেক সুন্দর সিস্টেম করে দেওয়া, যাতে ওই কোর্স কমপ্লিট করলে সে একটা ভালো ডিগ্রিও পেতে পারছে। এরকম হাজারো হাজারো কোর্স ওখানে আছে। খান একাডেমি, এই খান ফুল নামটা আমি ভুলে গেছি, এর মা বাবা বাংলাদেশে কিন্তু আমেরিকায় বড় হয়েছে। সেই শুরু করেছিল প্রথমে এই অনলাইন প্ল্যাটফর্মটা। তখন হয়তো ইউটিউব অতটা জনপ্রিয় হয়নি, বা এই ইডিএক্স বা কোর্সের অতটা তখন জনপ্রিয় ছিল না, কিন্তু ইনি বেশ শুরু করেছিলেন। অনেক বিষয়, বিশেষ করে ম্যাথমেটিক্স এবং সায়েন্সের সাবজেক্টগুলো ওনারা শুরু করেছিলেন। পরে বেশ কিছু ক্লাস বাংলায় অনুদিত হয়েছিল। তো এরকম আমরা খুব সহজে কিন্তু এইসব জায়গাগুলো থেকে আমার পছন্দ অনুযায়ী আমি শিখে নিতে পারছি, আমার স্কিল আপগ্রেড করে নিতে পারছি। এটা যার আগ্রহ আছে সে কিন্তু করে নিতে পারছে। হয়তো এখানে তোমাকে ভাবতে হবে যে আমি এখানে বসে আমি হয়তো একাডেমিকের জন্য যে সময় দিচ্ছি বা অন্যান্য কাজে সময় দিচ্ছি, তার থেকে এই এখন বিশ্বায়নের যুগ, আমার প্রতিদ্বন্দ্বী কে হচ্ছে আগামীতে ভবিষ্যতে কর্মস্থলে, সে হয়তো আমার থেকে বেশি স্কিল ডেভেলপ করে নিচ্ছে। তাহলে আমি এখন একাডেমিকের পাশাপাশি আমি সেই আমার ভালো লাগার জায়গাগুলোতে আমি একটু স্কিল ডেভেলপ করে নিই, একটু কম্পিউটার শিক্ষা, ল্যাঙ্গুয়েজ, এইভাবে নিজেদেরকে শিখতে হবে। এছাড়া গণমাধ্যম এবং প্রযুক্তির ব্যবহার, মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও কিন্তু মানব শিশুর সামাজিকীকরণে বেশ ভূমিকা পালন করছে। এ সকল মাধ্যমের সাহায্য নিয়ে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান শিশু সামাজিকীকরণে ভূমিকা পালন করে। যেমন আগে আমরা যদি খবর পড়তে যেতাম, তো হয়তো বা জেলা শহরগুলোতে আমরা মোটামুটি সকালের দিকে খবরের কাগজ পেতাম, কিন্তু আমি যখন হাই স্কুল পর্যন্ত গ্রামের হাই স্কুল কলেজ পর্যন্ত গ্রামে পড়েছি, তখন আমাদের এই পত্রিকা পেতে একেবারে বিকেল হয়ে যেত। তারপরে আমরা ওই বিকালে যে কলেজের লাইব্রেরিতে যে বা ওখানে যে আমরা পত্রিকাগুলো পড়তাম। তো এইভাবে আমাদের সময় লেগে, কিন্তু এখন কিন্তু কি হচ্ছে, পরক্ষণে আমরা একটা একটা পত্রিকার ওয়েবসাইটে ঢুকে বা তাদের ফেসবুক, ইউটিউবে যে আমরা একটা একটা খণ্ড খণ্ড খবর আমরা খুব সহজে জেনে নিতে পারছি, বা অ্যাট এ টাইম আমরা অনেকগুলো চ্যানেলের থেকে, অনেকগুলো ওয়েবসাইট থেকে কিন্তু খুব সহজে খবরগুলো পেতে পারছি। এটা কিন্তু বেশ একটা বড় বিষয় যে এগুলো থেকে আমাদের একটা সামাজিক সচেতনতা, সেটা ভালো খবর হোক আর নেগেটিভ খবর হোক, সেটা দুর্নীতির খবর হোক বা ভালো কোনো খবর হোক, তো এগুলো সবই কিন্তু আমরা খুব সহজে পেতে পারছি। এবং এখন দেখা যাচ্ছে যে আমরা যদি প্রিন্টেড পত্রিকা কিনি, তাহলে এখন হয়তো বা ৩০০ টাকার বেশি দিতে হচ্ছে, কিন্তু আমরা এখন অনলাইনে খুব সহজেই অনেকগুলো পত্রিকা অ্যাট এ টাইম আমরা পড়ে আসতে পারতেছি। যেমন প্রথম আলো এখন তাদের ই পেপার চালু করছে, বা সব পত্রিকার এখন ই পেপার আছে, কিন্তু প্রথম আলোটা টাকা দিয়ে কিনতে হয়, যে একেবারে পাতার মতো করে ওখানে পাতা উল্টায় উল্টায় প্রিন্টেড এর মতো করে পড়া যায়। তারপর প্রযুক্তি ব্যবহারের যে শিশু যে বর্তমান সমাজের উপযোগী হয়ে বেড়ে উঠছে ক্রমান্বয়ে, যেমন আমি জেনারেশন জেড এর কথা বললাম। এছাড়া ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমে মানুষের যোগাযোগ এবং মিথস্ক্রিয়াটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সামাজিক মাধ্যমে এখন প্রভাবশালী, যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলছি, যেমন আইমান সাদিক, তারপরে আরও অনেকে আছে, যারা অনেকেই আছে ভালো কাজ করে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, আবার কেউ কেউ শুধু ফানি ভিডিও করে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। তারপর সুলাইমান সুকানবীর ভালো একজন মোটিভেশনাল স্পিকার, এরকম অনেকে আছে। তো এদেরকে আমরা ফেসবুকে, টুইটারে বা ইনস্টাগ্রামে, এছাড়া অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা তাদেরকে ফলো করি। আরেকটা আছে লিঙ্কডইন, যেটা পেশাদারিত্বের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তবে এখানে আমরা যত সহজে সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করছি, অনেক ক্ষেত্রে আবার ঝুঁকিও থেকে যায়, এবং এই ঝুঁকিগুলো অনেক সময় গুজবের কথাও আসে, যে আমরা ভালো খবর ছড়ানো থেকে যেন খারাপ খবরগুলো বেশি ছড়ায় এই গুজবের কারণে। তো এই ক্ষেত্রে মেয়েরা খুব সাইবার বুলিং এর একটা বিপদের মধ্যে পড়ে যায় অনেক ক্ষেত্রে। কারণ কি, দেখা যাচ্ছে যে একটা ছবি পোস্ট করলো, তখন সেখানে ভালো থেকে খারাপ কমেন্টই বেশি পাওয়া যায়। তার স্বাস্থ্য ভালো হলেও যেমন খারাপ কমেন্ট, পাতলা হলেও আবার খারাপ কমেন্ট, এরকম কিছু আছে যার ফলশ্রুতিতে মেয়েরা সাইবার বুলিং এর শিকার হয়। এর ফলে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। আবার ছেলেরাও যে হচ্ছে না তা না, কিন্তু ছেলেদেরও কিন্তু সাইবার বুলিং এর শিকার হতে হয় অনেক ক্ষেত্রে। এই জন্য আমরা সোশ্যাল মিডিয়াগুলো যখন ব্যবহার করব, খুব সচেতন থাকবো, আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কষ্ট না পায়। এবং অনেক ক্ষেত্রে আবার এটাও দেখি যে ব্ল্যাকমেইলিং করা হয়, হয়তোবা একজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে,
তার সাথে হয়তো বা কিছু অন্তরঙ্গ ছবিকেও শেয়ার করলো, কিন্তু পরে তার সাথে সম্পর্ক নাই, তখন ওইটাকে ব্যবহার করে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। এগুলো আমি নিশ্চয়ই আমার এই ভিডিওটা যারা দেখছে তারা এগুলো থেকে বিরত থাকবে। এগুলো নিশ্চয়ই ভালো কিছু না, ভালো অভ্যাস না, ভালো চর্চা না। ধর্মের ক্ষেত্রে বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তির প্রভাব, শিশু সামাজিকীকরণে কিন্তু ধর্মের যথেষ্ট প্রভাব রয়েছে। ধর্মীয় কার্যাবলীর মধ্য দিয়ে আমাদের ভালো মন্দ যখন আমরা পার্থক্য শেখাই সন্তানদের, তখন তারা কিন্তু ভালো কাজে উৎসাহিত হয় এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে। বিশ্বায়নের প্রভাবে আমাদের হয়তো বর্তমানে সামাজিকীকরণ কাঠামোয় বেশ পরিবর্তন আসছে এবং মানুষের মধ্যে কিন্তু ধর্মীয় প্রভাবের শিথিলতা অনেক ক্ষেত্রে দেখা যায়। অনেক দেশে ইরিলিজিয়াস পিপুলের সংখ্যা বেশ বাড়ছে। যেমন কয়েকদিন আগে কানাডার ইনফরমেশন সার্চ দিচ্ছিলাম, তো উইকিপিডিয়াতে পেলাম তাদের 40% প্লাস হচ্ছে সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী, এবং তাদের পরের অবস্থানে হচ্ছে যে 32% হচ্ছে ইরিলিজিয়াস, অর্থাৎ তারা কোনো ধর্মে বিশ্বাস করে না, এবং তার পরের পজিশনে আছে মুসলিম। মুসলিম দেশগুলো থেকে তাদের ওখানে বেশ মানুষ ইমিগ্রান্ট হয়ে যাচ্ছে, পড়তে যাচ্ছে, যে সেটেল হচ্ছে। এটা একটা ভালো ইয়ে যে ওখানে, এবং তারপরে আছে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা। তো এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে, তবে তারা ধর্মের বিশ্বাসে না থাকলেও তাদের কিন্তু নৈতিক মূল্যবোধ, মানবিকতা এগুলো আছে, যেটা হয়তো বা আমাদের দেশে আমরা আবার খুব ধার্মিক, আবার আমরা খুব অপরাধ করে থাকি, অপকর্ম করে থাকি, এরকম। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ধর্মীয় বিষয়গুলো আমাদের সামনে খুব সহজে চলে আসে, বিভিন্ন শর্টস আমরা দেখতে পাই, বিভিন্ন রিলস আমরা দেখতে পাই, বা ভালো ভালো আলোচনা আমরা দেখি, যে যেগুলো আমাদের কি করা যায়, সেগুলো হচ্ছে যে আমাদের মূল্যবোধ গঠনে, আচার আচরণে বেশ প্রভাব ফেলে। কারণ অনেক সময় আমরা এই দুই একটা একদিন যদি দেখা হয়, তাহলে দেখা যাবে যে ধারাবাহিকভাবে পরে কিন্তু ওই ধরনের বিষয়গুলো আমাদের সামনে আসে। আবার আমরা দেখি যে ধর্মীয় বিষয়, বিভিন্ন বিষয়াবলী, কার্যাবলী, রীতিনীতি অনেক সহজ ব্যাখ্যা করে ধর্মীয় পণ্ডিতরা ভিডিও আলোচনা করছে, বা তাদের লেখা অনেকগুলো বই আমরা পাচ্ছি। যেমন এখন কিন্তু মানে ইসলাম ধর্ম রিলেটেড এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বা এই রিলেটেড অনেক বই কিন্তু এখন আমরা দেখতে পাই, অনেক প্রকাশনী এখন আছে, যেটা হয়তো বা 10-15 বছর আগে কিন্তু ছিল না। এরা অনেকেই কিন্তু বিশ্বের বড় বড় নাম করা ইসলামিক পণ্ডিতদের ভালো ভালো বইগুলো তারা কিন্তু ওই ইংরেজিতে হয়তো ছিল বা অন্য ভাষায় ছিল, সেটাকে বাংলায় অনুবাদ করে দিয়ে পাঠকদের দিচ্ছে বাংলাদেশে। যেমন আমি রমজান মাসে আমার এক জুনিয়র এর কাছ থেকে একটা বই গিফট পেয়েছি, যে বাংলায় যে বইটার নাম হচ্ছে ধুলিমলিন উপহার রমজান। এটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের কোনো একজন আরবি ভাষাভাষীর লেখক, উনি এটা লিখেছিলেন, সেটাকে বাংলায় অনুবাদ করে খুব সুন্দরভাবে এটাকে তুলে ধরছেন। তো এইভাবে আমরা বিভিন্ন সময় দেখি যে, অথবা এটা সব ধর্মের ক্ষেত্রে হচ্ছে নিশ্চয়ই, যে ভালো ভালো আলোচনাগুলো সেটা ভিডিওর মাধ্যমে আমরা যেমন পাচ্ছি, আবার বইয়ের মধ্য দিয়েও পাচ্ছি। তো এটা সব ক্ষেত্রে, সব ধর্মের মানুষের ক্ষেত্রে হচ্ছে, যেগুলো আমাদের জীবনে ধর্মীয় চিন্তার জায়গায় বেশ একটা সুদূর প্রসারী প্রভাব ফেলছে। এর ফলে কি হচ্ছে, কুপ্রবৃত্তি তাড়না থেকে আমরা বিরত থাকতে পারছি, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারছি, এবং অপরাধ কমে যাচ্ছে বা অপরাধ থেকে বিরত থাকছে। এছাড়া বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তি ও সরকার, সরকারি সেবাগুলো আমরা কিন্তু খুব সহজেই আমরা এখন অনলাইনের মাধ্যমে পাচ্ছি। যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতাম, তখন হচ্ছে যে ফর্ম কোচিং সেন্টার থেকে নিতে হতো, ওরা কিনে নিয়ে আসতো। এবার ওইটা আমরা ফটোকপি করে নিতাম, যাতে ভুল না যায় অরিজিনাল জিনিসে। সেই ফটোকপিতে পূরণ করতাম, তারপরে যে অরিজিনালটা করতাম। ঠিক একইভাবে বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে ইয়ে করেছে। কিন্তু শেষের দিকে যখন সরকারি চাকরির বয়স শেষের দিকে, তখনই থেকে এই অনলাইনে বিসিএস এর আবেদন বা এইগুলো শুরু হলো। এটা এই বাংলাদেশের যে জাতীয় তথ্য বাতায়ন, সেটার একটা ওয়েবসাইট আমরা এখানে দিয়েছি। দেখো, এখানে 4554টা ইউনিয়নের নিজস্ব ওয়েবসাইট আছে, মানে তারপরে 353টা অধিদপ্তর বা অন্যান্য দপ্তরের তাদের আছে, 58টা মন্ত্রণালয় বিভাগের ওয়েবসাইট আছে। অর্থাৎ এক জায়গায় গেলে আমরা এখানে খুব সহজে আমরা যে কোনো জিনিস আমরা পেতে পারছি, সেটা পাসপোর্ট তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন বা টাকা জমা দেওয়া, চালান, এরকম অনেক কিছু আমরা এখানে এখন খুব সহজে পাচ্ছি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সরকার বিভিন্ন নীতিমালা হয়তো তৈরি করছে, এডুকেশন পলিসি বা
বা হেলথ পলিসি, এরকম বিভিন্ন পলিসি তৈরি করে তারা কিন্তু তাদের স্ব মন্ত্রণালয়ের ওয়েবসাইট দিয়ে দিচ্ছে যে কারো কোনো যদি কোনো মতামত থাকে তাহলে তারা এই ইমেইল অ্যাড্রেসে মতামত ব্যক্ত করতে পারবে এইভাবে, বা ওইখানে হয়তো অপশন আছেই যে ওই ওয়েবসাইটে ঢুকলে মতামত দিতে পারবে। তো এইভাবে সরকারি সেবাও কিন্তু মানুষের দোরগোড়ায় খুব সহজে পৌঁছে যাচ্ছে। তারপরে যে ভূমির খাজনা দেওয়া, এটা বেশ একটা চ্যালেঞ্জিং কাজ ছিল অনেক আগে, সেটা কিন্তু এখন খুব সহজ হয়ে গিয়েছে অনলাইনে দেওয়ার মধ্য দিয়ে। তারপর আয়কর রিটার্ন দাখিল করা, আয়কর জমা দেওয়া, এরকম হাজারো আমরা সেবার দেখতে পাবো যেটা খুব সহজে আমরা পেতে পারছি সরকারি এই সেবাগুলো তথ্য প্রযুক্তির ফলে। কর্মক্ষেত্রে বিষয়ায়ন, এখন দেখা যাচ্ছে যে অফিসে না যেও বাসায় বসে থেকে অফিসের কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে এই অনলাইনের ফলে। বিশেষ করে করোনার সময় থেকে এই কাজটার পরিধি কিন্তু অনেক বেশি বেড়েছে। সেই সময় থেকে অনলাইনে মিটিংয়ের প্ল্যাটফর্ম চালু হয়েছিল। আগে কিন্তু আমরা স্কাইপি এর নাম শুনতাম, সেটা দিয়ে অনলাইনে মিটিং করা যেত, কথাবার্তা বলা যেত, কিন্তু এখন সেটার ব্যবহার আর নেই বললেই চলে। এখন এই জুম আসছে, খুব সহজে এটা ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে যে মাইক্রোসফট টিমস আছে, এরকম। আর অনলাইনে যে অ্যাপস তো আছে পার্সোনাল যোগাযোগের জন্য, কিন্তু অফিসিয়াল পারপাজে কিন্তু এই দুইটা বেশি ব্যবহৃত হচ্ছে। গুগল মিট আছে। তো এরকম এগুলো ব্যবহার করে কিন্তু মানুষের এখন আর ওই মানে অফিসে যে বড় স্পেসে অফিস ভাড়া নিয়ে সেখানে অফিসের কাজকর্ম পরিচালনা করা, এটা কিন্তু এখন কমে আসতেছে। যে হয়তোবা হেডকোয়ার্টারের জন্য অল্প কিছু স্পেস নিয়ে সেখানে একটা ছোট অফিস, আর বাকিরা সবাই যার যার এলাকায় থেকে বাসায় থেকে কাজ করছে। আবার আমরা এই যে ফ্রিল্যান্সিং এর কথা খুব শুনছি এখন, এই যে ফ্রিল্যান্সাররা বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো প্রান্তের কাস্টমারদের কাজের সাপ্লাই দিচ্ছে রিয়েল টাইমে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এইভাবে কিন্তু কাজগুলো হচ্ছে এবং তারা ভালো ইনকাম করছে। এছাড়া ক্লাউড কম্পিউটিং, এখন অনলাইনে দেখা যাচ্ছে যে একটা প্রপোজাল রেডি করতে হবে বা একটা রিপোর্ট তৈরি করতে হবে, এক একজন এক এক জায়গায় বসে সে কিন্তু তার এক একটা পার্ট ওই গুগল ডক্সে বা এই গুগল শিটে সেখানে কিন্তু সে ইনপুট দিতে পারছে। যদি এক্সেল শিটের কাজ হয় গুগল শিট, আর গুগল ডক্স হলে মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজটা, সেটা কিন্তু ওখানে বসে সে রিয়েল টাইম ইনপুট দিতে পারছে। কারো কোনো ফিডব্যাক থাকলে ওখানে দেওয়া সম্ভব হচ্ছে। তো এইভাবে প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন সফটওয়্যার তৈরি হচ্ছে এখন। ভার্চুয়াল টিম প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন স্থানে অবস্থিত কর্মীরা এই যে একসাথে কাজ করতে পারছে। এতে কি হচ্ছে যে দলগত কাজের অভিজ্ঞতা বাড়ছে এবং পারস্পরিক সহযোগিতা বাড়ে। আমি কলেজের আগে একটা এনজিওতে কাজ করতাম, একাধিক এনজিওতে কাজ করেছি। তো সেখানে আমরা এখন খোঁজ নিয়ে দেখেছি যে তাদের এখন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা এখন দেশ বিদেশের বিভিন্ন কর্মীদের সাথে তাদের বিভিন্ন ট্রেনিং হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট তারা খুব সহজে তাদের কাছ থেকেও শিখতে পারছে, বা তারাও এই দেশ থেকে লার্নিং নিতে পারছে যে না এখানে এই সিচুয়েশান বা এরকম। বা আমি শুনলাম যে তারা হয়তো বা কিছু পানির সমস্যা সমাধানের জন্য ডিপ টিউবওয়েল বা হচ্ছে যে পানির যে পিউরিফিকেশন প্ল্যান্ট করে দিচ্ছে। তো কোথায় কোথায় হচ্ছে তাদের প্রজেক্টের কর্মীরা সেখানে যে ছবি তুলতেছে, আবার জিপিএস লোকেশনে প্রেস করতেছে, যাতে একেবারে জিপিএস ট্র্যাকিং সহ ওইখানে তাদের সার্ভারে আপলোড হয়ে যাচ্ছে এবং তারা সেই দেশে বসে তারা ওইখানে ক্লিক করে সহজেই দেখে নিতে পারছে যে আমি যে টাকাটা দিয়েছি সেটা কোথায় কিভাবে কাজে লাগলো। তো এভাবে এছাড়া ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, এরকম অনেক টুলসের মাধ্যমে এখন আস্তে আস্তে মানুষ অনেক বেশি শিক্ষিত, মানে স্কিল ডেভেলপ করতে পারছে। সে তার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সে ভালো পজিশনে যেতে পারছে। এছাড়া ই লার্নিং, অনলাইন প্রশিক্ষণ প্রোগ্রাম, ওয়েবিনার, যেটা হচ্ছে যে সেখানে শুধু প্যানেলিস্ট যারা থাকবে বক্তব্য দিতে পারবে, তারা ছাড়া অল্প কিছু মানুষ সেখানে কমেন্ট করতে পারে বা বিভিন্ন প্রশ্ন করতে পারে, যাতে ওই অনেক সময় যে মাইক মিউট করা আনমিউট করা এই ঝামেলাগুলো যাতে না হয়, এই ধরনের একটা বেশ সুন্দর একটা সিস্টেম, এটাকে নাম দেওয়া হয়েছে ওয়েবিনার। ওই গুগল মিট বা টিমস এবং জুমের মধ্য দিয়ে এগুলো করা হয়। এগুলোর মধ্যে দিয়ে কর্মীরা যে কোনো সময় যে কোনো স্থানে থেকে তার দক্ষতা উন্নয়নের সুযোগ পাচ্ছে। এছাড়া বহুজাতিক কোম্পানিগুলো বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করছে, যা কর্মস্থলে সামাজিকীকরণ প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করছে। এই যে লিঙ্কডইনের কথা বললাম, এই প্ল্যাটফর্ম হচ্ছে যে পেশাদারিত্ব জায়গাগুলোকে এনরিচ করার জন্য। সে আগে কোথায় কোথায় চাকরি করেছে, সে সেইগুলো কি কি রোল প্লে করছে, এগুলো কিন্তু অনেক জায়গায় এখন উন্নত দেশগুলোতে অনেক জায়গায় তারা কিন্তু এই লিঙ্কডইন থেকে সার্চ করে করে রিক্রুট করছে যে কার কীরকম স্কিল আছে। তো এইভাবে
সেখানে পেশাদারিত্বের একটা পেশাদার নেটওয়ার্ক তৈরি হয় এবং এটা একটা পেশাদার জায়গা একটা ওখানে তৈরি হয়, মেনটেন হয়। এখানে কিন্তু ফেসবুকের মতো এরকম পার্সোনাল ইভেন্ট বা এগুলো মানুষ খুব একটা দেয় না। ওটা পুরোটাই তার পেশাদারিত্বের বিষয়গুলো, যে সে প্রমোশন পেল, কোন কোন পজিশনে কাজ করেছে, কোন কোন